গণভোট নিয়ে বিএনপির অবস্থান নেতিবাচক, সেই কথাটা আবার প্রকাশ্যে তুলে নিয়ে আসছেন বিএনপির নেতা মেজর হাফিজ, যিনি ভোলা থেকে দাঁড়িয়ে থাকেন, সাধারণত এবারও দাঁড়িয়েছেন। শিরোনামটা হলো জনগণের উপরে গণভোট চাপিয়ে দিয়েছে একটা এলিট গোষ্ঠী। মন্তব্য করেছেন বিএনপির মেজর হাফিজউদ্দিন। আমরা জানেন কম বেশি যে আগে যখন ওই তথাকথিত ঐক্যমত্য কমিশন কাজ করতেছিল, তখন প্রতিদিন উঠতে বসতে গণভোটের বিরুদ্ধে সালাউদ্দিনের অবস্থান ছিল খুবই কঠোর। সারাক্ষণ বলে গেছে গণভোটের দরকার নেই, গণভোটের দরকার নেই, গণভোট কেন হবে। এমনিতেই ইউনূস সাহেবের বয়স, মানে তার সরকারের বয়স 3 মাস হতে না হতেই এই আওয়াজটা উঠেছিল ইন্ডিয়া থেকে এবং সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, যে এটা তো তত্ত্বাবধায়ক সরকার, 3 মাস হয়ে গেছে, এখন যান গা, ইলেকশন দিয়ে যান গা, এখনই নির্বাচন। এই হলো বিএনপি, ইউনূস সাহেবের সাথে কার বিএনপি ছিল এরকম। তো উনি ক্রমশ যখন আর পারলেন না, যে ইভেন ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরুই হয়ে গেল যে সংস্কার নিয়ে আলোচনা তাকে করতেই হচ্ছে, সংস্কার নিয়ে সব পার্টিকে আলোচনা করতেই হচ্ছে। ততদিনে এই 6টা কমিশন বানিয়েছিলেন ইউনূস সাহেব, এই 6টা কমিশন তাদের রিপোর্ট দিয়ে ফেলেছে। দেওয়ার পরে ইউনূস সাহেব আবার ওই আলী রিয়াজকে দিয়ে, যিনি সাংবিধানিক কমিশনের প্রধান ছিলেন, তার নেতৃত্বে ঐক্যমত্য কমিশনটা গঠন করে তাকে ভাইস প্রেসিডেন্ট আর উনি নিজে প্রেসিডেন্ট হয়ে এটা চালু করে দিয়েছিলেন। ফলে বহু চেষ্টা করে বিএনপি এখান থেকে বেরোতে পারে নাই। আস্তে আস্তে মেনে নিতে হয়েছিল যে না, সংস্কার নামে কিছু একটা আছে এবং এটাকে ওরা চাইলেই বাইপাস করতে পারছে না। ফলে ফেব্রুয়ারি মাস থেকে জিনিসটা শুরু হয়েছে। কিন্তু তখন থেকে সব রকমভাবে চেষ্টা করেছে বিএনপি যে কোনোভাবে গণভোট জাতীয় কোনো কিছু যেন না হয়, কোনোভাবেই যেন ৭২ কনস্টিটিউশনের গায়ে হাত না দেওয়া হয়। ইভেন এতদূর তারা গেছে, ৭২ কনস্টিটিউশনই সারা বাংলাদেশের ভিত্তি, আজীবনের ভিত্তি যেন এরকম থাকতে হবে। এর কোনো কারেকশন, এর কোনো সংশোধন, এর কোনো বদল কোনো কিছু করা যাবে না। একসময় এমন বক্তৃতাও দিয়ে বসছিলেন আমাদের সালাউদ্দিন সাহেব যে জুলাই আগস্টে কিছু হয়নি, সব আবেগ। ৭২ কনস্টিটিউশনের ভিত্তিতে আমাদের সবকিছু আগাতে হবে, কনস্টিটিউশন তো সেটাই আছে, সরকার তো সেটাই আছে, ফলে কোনো কিছু বদলানোর তো কিছু নাই। ফলে যেহেতু কনস্টিটিউশন ৭২ কনস্টিটিউশন, ফলে ৭২ কনস্টিটিউশন বনাম গণভোট এরকমটা হয়ে গেছিল। শেষে বহু কষ্টে গণভোট যদিও মেনে নিয়েছিলেন, এরপরে ওনাদের এই কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করাতে ততদিনে ইউনূস সাহেব আবার জুন মাসে লন্ডন সফর করে তারেককে, তার নীতি হবে পক্ষে, তারেকের সাথে ইলেকশনে অ্যালায়েন্স করবেন উনি। এই সব মিলিয়ে আস্তে আস্তে শেষের দিকে গিয়ে ইউনূস সাহেব কম্প্রোমাইজ করে বসলেন। আসলে কম্প্রোমাইজটা এই, ফাইনালি তার এই যে তথাকথিত জুলাই সনদ যখন ফাইনাল করা হলো, তখন দেখা গেল যে 2টা মারাত্মক আইন বা দুটা প্রসঙ্গ এমনভাবে ঢুকাইছেন যাতে এতদিনকার পুরো এক্সারসাইজ অর্থহীন হয়ে গেছে। যেমন একদিকে উনি বলতেছেন গণভোট হবে, একদম সোজা কথা বললে, একদম পাবলিকের ল্যাঙ্গুয়েজে, পাবলিকের ল্যাঙ্গুয়েজে বললে, একদিকে বলতেছে গণভোটও, কিন্তু গণভোটে যাই পাস হোক না কেন, সেটা কি ডাইরেক্ট সংবিধানকে বদলাবে? ইউনূস সাহেব বলতেছে না, ওটাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে পরবর্তী সংসদে। পরবর্তী সংসদে এটাও আবার 9 মাসের মধ্যে বদলায় ফেলাবে। অর্থাৎ পরবর্তী সংসদের ভোটে ঠিক হবে গণভোটে যাই পাস হোক না কেন সেটা আদৌ কনস্টিটিউশন ঢুকবে না। তার মানে গণভোটে কোনো ভোট দেওয়া না দেওয়াটা কিছু সে যায় না। আসলে ভোটটা নির্ভর করতেছে তো আপনি কোন পার্টিকে ক্ষমতা আনতেছেন, সেই পার্টি ঠিক করবে যে জুলাই সনদের কোনো কিছু সংবিধানে ঢুকবে কি ঢুকবে না, পরিবর্তিত করবে কি করবে না। সো এই ছিল একেবারে খাস কথায় বললে ইউনূস সাহেবের সোজা সাপটা একটা শয়তানি, আমি আবার বলছি এটা শয়তানি। উনি এবং আলী রিয়াজ মিলে এই শয়তানিটা করছেন, গণভোট জিনিসটাকে এটা জাস্ট তেনা বানা দিচ্ছেন। কিন্তু এতেও বিএনপির মন ভরে নাই। উনি আবার ডেকে নিয়ে, এরা শুরুতে বলেছিল যে তারা গণভোটে না ভোট দেওয়ার পক্ষে ক্যাম্পেইন করবে, তখন আবার ইউনূস সাহেব আবার ওদেরকে ডেকে নিয়ে কি বুঝাইছে, কান পড়া দিচ্ছে আল্লাহ জানে, তারা অন্তত পাবলিকলি বলেন না যে না ভোট দিতে হবে। এটা এই সেম একদিন 1 মাসও বোধ হয় নাই যে রাজি হয়েছে বিএনপি, অন্তত প্রকাশ্যে বলতেছে আমাদের অবস্থান হলো হ্যাঁ ভোটের পক্ষে। এরপরও আজকে আবার গতকালকে আমরা দেখতেছি যে আমাদের এই মেজর হাফিজ বলতেছেন, দেখেন উল্টাপাল্টা কথাগুলো কেমন ভাবে বলতেছেন, গণভোটে সংবিধান সংশোধন হবে, গণভোটে সংবিধান সংশোধন হবে। পরের বাক্যটা দেখেন, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারে। এটা কি, জনগণের প্রতিনিধিরাই যেটা করতে পারে সেটা তো গণভোট না।
অর্থাৎ সংসদ বসার পরে সংসদে পাশ হবে নাকি গণভোটে পাশ করবেন, কোনটা? উনি কথাটা আমরা বললেন যে দুইটা ঘটনাকে একসাথে মাখা ফেললেন, যে দুইটার কোনোটাই অর্থ হলো না। দেখেন, প্রথমে বলতেছেন গণভোটের সংশোধন হবে, তাহলে আবার বলছেন কেন যেটা একমাত্র জনগণের ভোটেই নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে? তার মানে উনি বলতে যাচ্ছেন সংবিধান সংশোধনের একমাত্র জায়গা হচ্ছে সংসদ। না, এটা শতভাগ মিথ্যা কথা। শুরুর দিকে অনেক এরকম গাধা 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 বাংলায় বললে অনেকে মনে করে খারাপ কথা বলতেছে, কিন্তু যদি এটা একটা স্টুপিড চিন্তাটা স্টুপিড, ব্যক্তি না। আর স্টুপিডের বাংলা যদি গাধা করেন তাহলে এবার বুঝবেন, একটা স্টুপিড চিন্তা থাকলে এরকম সিদ্ধান্ত হয়। চিন্তাটা তো গাধা, বোকা, তো সে বুঝে না কি বলতেছে। যে কোনো কনস্টিটিউশন, একালে কনস্টিটিউশন তো আরো স্পষ্ট করে বলা থাকে কোন কোন জিনিসে হাতই দেওয়া যাবে না, আলোচনাও করা যাবে না, আর কোন কোন জিনিসে কথা বলা যাবে। প্রথম কথা এটা ভাড়া করে দেয়। তো তাহলে কনস্টিটিউশনে কি একবার হয়ে গেলে আর কখনই বদলানো যাবে? হ্যাঁ যাবে। তাহলে আবার কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডাকেন। ইভেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর সংসদ, জাতীয় সংসদ, দুটো কমপ্লিটলি আলাদা জিনিস, একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। শুরুতে শুধু কনস্টিটিউশন বানানোর জন্য একটা সংসদ বসে, ওইটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি। শেখ মুজিবুর আমলেও ওটা বলা হয়েছিল সংবিধান সভা, এই বাংলাটা ছিল সেখানে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি বাংলা আমাদের দিকে করা হয়েছিল সংবিধান সভা। তো সংবিধান সভা আর পার্লামেন্ট এক কথা না তো। আমাদের ৭২ কনস্টিটিউশনও চালু হয়েছিল ৭৩ সালে, ৭৩ সাল পর্যন্ত তার সম্পর্কে কাজকর্ম করে, সেটারও একটা সংবিধান সভা বসছিল, ওটা পার্লামেন্ট না তো। পার্লামেন্ট ইলেকশন হয়েছিল ৭৩-এর মার্চে। শুরুতে উনি এলিটের কথা বলছিলেন, আমাদের মেজর হাফিজ সাহেব। কেন বলছিলেন এলিট বলছিলেন? কাউকে না কাউকে তো দায়ী করতে হবে। ওনার বুঝটা হলো যে সব সংবিধানের বদল মাত্রই সংসদে বসে ঠিক করতে, আর কোনো জায়গা নেই। এটা হচ্ছে তার বুঝ, এই হচ্ছে তার কনস্টিটিউশনাল বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা সালাউদ্দিনের পরে। এই বুদ্ধি অনুযায়ী উনি মনে করেন কনস্টিটিউশন বদলানো যায় একমাত্র সংসদে বসে। দেখেন, উনি নিজেই কিন্তু বলতেছেন গণভোট অনেক দেশে হয়। ইভেন সবাইকে মনে করাই দিই, এই জিনিসটা মজার, এটা আওয়ামী লীগ বিএনপি সবাইকে এটা কিন্তু সহ্য করতে হয় এই কথাটা। শেখ মুজিব যখন প্রথম লোক, একটা বিশাল তর্ক ছিল আমাদের এখানে এরশাদ পতনের পরে পতনের আগেই ছিল তর্কটা হলো যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম না পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ সরকারের প্রধান কে হবে? প্রেসিডেন্ট। সরকার কিন্তু সরকারের, রাষ্ট্রের না। সরকার প্রধান কি প্রেসিডেন্ট হবে না প্রধানমন্ত্রী হবে? এই যে এখন আমরা প্রধানমন্ত্রী ফেরত আসছি, এইটা প্রথম। আচ্ছা, প্রথম ৭২ কনস্টিটিউশন অনুযায়ী যে ৭৩-এর সংসদ, তাতে কিন্তু প্রধানমন্ত্রী ভিত্তিক সরকার ছিল। এইটাকে শেখ মুজিব নিজে হাতে প্রেসিডেন্সিয়াল বানায় ফেলছিল। এইবার সেই জিনিসটা না বদল করে, মানে এটাই বাকশাল আর কি, শেখ মুজিব বাকশাল করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বানাইছিল। জিয়াউর রহমান পরে ক্ষমতায় এসে উনি আর প্রেসিডেন্ট সিস্টেমটা বদলান নাই। পঞ্চাশ শাসনে আনছিলেন ঠিকই, কিন্তু প্রেসিডেন্ট সিস্টেমটাই বজায় রাখছিলেন। এখন সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট, এরশাদ ছিল প্রেসিডেন্ট। এখন হাসিনা দেশে ফিরে এসে ৮১ সালের পরে, না আমার ওইটাই লাগবে, প্রধানমন্ত্রীর সংসদ লাগবে, অ্যাজ ইফ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হলে বেশি ক্ষমতা নিয়ে নেয়। আচ্ছা, এই যে ফাইজলামো কথা শেখ হাসিনা বলছিল, শেখ হাসিনার কি মনে হয় তার ১৫ বছর শাসনে তার ক্ষমতা কম ছিল? সব ক্ষমতা ছিল প্রেসিডেন্টের হাতে। ব্যাপারটা কি এরকম নাকি উল্টাটা? সব ক্ষমতা সে প্রধানমন্ত্রীর হাতে নিয়েছিল। এইসব ফালতু তর্ক কিন্তু করছি আমরা না। আমি মূল প্রসঙ্গে যাই এবার। এইবার যখন ৭ দল বা ১৫ দল, মানে আওয়ামী লীগ আর বিএনপি মিলে যে জোট করার কথা উঠলো, তখন এই শেখ হাসিনা বারে প্রশ্ন করতে লাগলো, বিএনপি ওদের সাথে তো আমাদের মিলবে না, ওরা হলো প্রেসিডেন্সিয়াল ধারণার লোক, আমরা তো প্রধানমন্ত্রী ধারণার লোক, আমরা ওয়েস্টমিনিস্টার টাইপের লোক, ওয়েস্টমিনিস্টার মানে ব্রিটিশ টাইপের লোক, সেই জন্য আমাদের সাথে ওদের মিলবে না। তো সেইটাও কমিটমেন্ট করা হলো যে ঠিক আছে, এর পরে নতুন সরকার যখন গঠন হবে, গঠন হওয়ার পরে বিএনপি রাজি হলো যে তারা প্রধানমন্ত্রী পদ্ধতিতে ফেরত যাবে। এখন ৯১ সালে গভর্নমেন্টের পরে যাবে কি করে প্রেসিডেন্ট পদ্ধতিতে? এখানে হলো আসল কথা, সবাইকে মনে করে দিই। এই প্রধানমন্ত্রীতে ফেরত আসার জিনিসটা কিন্তু গণভোটে হয়েছিল। তাহলে কি দাঁড়ালো? খালেদা কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় ভোট দিয়ে, গণভোট, পার্লামেন্টের ভোট না, গণভোটে পাশ হয়েছিল। তাহলে এই যে বিএনপি ওয়ালারা বিশাল দিগ্গজ, এক সালাউদ্দিনের জ্বালায় বাঁচি না আমরা, এখন আইসে হলো আমাদের মেজর হাফিজ, যেটা এর আগে ঢুকছে উনি সেটা অস্বীকার করতেছেন। এবার হবে না কেন? এবার বিএনপি চায় না, এবার তারেক জিয়া চায় না। তাহলে কি হয়েছে? এটা এই এলিটদের ভিতরে আপনি মেজর হাফিজ, আপনার তারেক জিয়া আর আপনার ইউনূস,
ইটস আপনাদের জয়েন্ট প্রোগ্রাম, এটা আপনার জয়েন্ট ধান্দালি, এটা এই ধান্দালি করে আপনার এই কাণ্ডটা করছে। আসলে বাংলাদেশটা এখন হয়ে গেছে এরকম যে আমার কি লাভ। ইউনূস সাহেব চিন্তা করছে আমার কি লাভ, আমি 1.5 বছর ক্ষমতা দেখছি, এত কিছু করে দিলাম, আমি তারেক জিয়াকে ডেকে নিয়ে এসে সুন্দর এই যে গাড়িটা, সবার আগে বাংলাদেশ, এই গাড়িটার মানেই হলো যে আমি রাজকীয় বেশে, রাজকীয় সম্বর্ধনা এবং সুযোগ সুবিধা দিয়া তারেক জিয়াকে তার ইলেকশন ক্যাম্পেইন করে দিয়েছি। এখন ইউনূস সাহেব বলতে চাচ্ছে জানোবা আমার কি লাভ, আমি যে তুমি তারেককে এত কিছু দিলাম, আমার কি লাভ, তাহলে আমাকে প্রেসিডেন্ট বানাও। তাহলে পুরো বাংলাদেশটা এখন হয়ে গেছে আমার কি লাভের জায়গায়, অর্থাৎ আমার পার্সোনাল কি লাভ, দেশ চুলাই যাক, রাষ্ট্র চুলাই যাক, আমার কি লাভ। সেই জন্য জিনিসটা এখন হয়ে গেছে। ওদিকে তারেক বলতে চাচ্ছে ইউনূস মিয়া তুমি ডেকে নিয়ে এসে এখন প্রধানমন্ত্রী বানাই দাও। এখন ইউনূস আগে গোঁ ধরছে, না না না, এই নাহিদরা আমাকে বলছিল যে একটা সংস্কার করতে হবে, সংস্কার না করে ক্রেডিট না নিয়ে আমি কেমনে যাই, এই জন্য সংস্কারে হ্যাঁ আবার না, এটা মাখামাখি করে রাখছে আমাদের ইউনূস। সার কথাটা হলো সবাই এখন চলে গেছে এমন মুডে, এই মুডটার নাম হলো আমার কি লাভ।